This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামাতে ইসলাম অর্থাৎ জামাতে ইসলাম এবং বিএনপির একটা মিটিং, সেটা লন্ডনে। কোথাও গিয়ে এই জামাত ইসলাম এবং বিএনপির বৈঠক কি তার উপর এক প্রকার অভিশাপ নামিয়ে আনবে? তার গদি কীভাবে বাঁচাবেন সেই চিন্তায় কিন্তু রীতিমতো ঘুম উঠছে ইউনূসের। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে যখন কথা বলছি, একটা বিষয় কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেই যে বিষয় সেটা কিন্তু রীতিমতো ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধানের মাথা ব্যথার কারণ। আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি? সম্প্রতি আমরা দেখলাম জামাতে ইসলাম এবং বিএনপি যখন আওয়ামী লীগ বিরোধী যখন আন্দোলন চলছে, তারা কিন্তু দুটো আলাদা দল ছিল এবং যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং ইউনূস ক্ষমতা এলো, তখন কিন্তু তারা এক প্রকার তাদের দলটা বন্ধুর মতন কাজ করেছে এবং বন্ধুর মতন কাজ করার পর যত নির্বাচন এগিয়ে আসছে, ততই কিন্তু এক প্রকার বিভিন্ন দল ভাগ হয়ে গিয়ে তারা আলাদাভাবে লড়াই করছে এবং শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে এবার সবথেকে বড় চিন্তার এবং বড় একটা ঘটনা, সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং বিএনপির একটা মিটিং, সেটা লন্ডনে। সূত্রের যেটা খবর এসে পৌঁছচ্ছে এখন অবধি, লন্ডনে খালেদা জিয়া অর্থাৎ বিএনপির যে মূল সভাপতি, বিএনপির যে গোটা দেশভিত্তিক যে সভাপতি এবং তার যে ছেলে তারেক রহমান, তাদের সঙ্গে বৈঠক করল জামাতের আমির শফিকুর রহমান। এই যে বৈঠক, তার বৈঠকের সঙ্গে জামাতের আরও দু একজন নেতাও ছিল এবং এইটাই কিন্তু খবর এসে পৌঁছচ্ছে। এবং লন্ডনে গিয়ে তাদের যে বৈঠক, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এবং ইন্টারন্যাশনাল এক্সপার্টরা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং যারা গোয়েন্দা এক্সপার্টরা রয়েছে, তারা মনে করছে দেশের বাইরে অর্থাৎ এক প্রকার আমরা সবাই জানি লন্ডনে থাকেন তারেক রহমান এবং খালেদা জিয়া। তিনি চিকিৎসার জন্য বাইরে ছিলেন, 3 বছর আমেরিকায় ছিলেন এবং তিনি বর্তমানে লন্ডনে আছেন এবং লন্ডনে এই জামাত ইসলামের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ কেন, সেটাও আমরা বলবো। আমরা দেখেছি যত সময় এগোচ্ছে তত কিন্তু এই যে ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক, এমনকি এটাও উল্লেখযোগ্যভাবে বলতে চাইবো যে তিনি যে ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতায় এলেন, সেই ছাত্র কিন্তু এক প্রকার তার সঙ্গে নেই। আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহকে এক প্রকার তার বিরুদ্ধে যেতে। আমরা গত বুধবারই দেখলাম যে নাহিদ ইসলাম, বিখ্যাত নেতা, তিনি কিন্তু বাংলাদেশের এই যে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, তিনি উপদেষ্টাও ছিলেন। উপদেষ্টা পদ ছেড়ে তিনি দল গঠন করেছেন, এনসিপি তাদের দলের নাম। এবং এই যে এনসিপি দল, সেই দলের তরফ থেকে এক প্রকার আক্রমণ করা হয়েছে বুধবার। সে বিষয়ে আমি আলোচনা করব। আমি প্রথম বলবো যে কেন ইউনূসের মাথা ব্যথার কারণ। আমরা দেখেছি ইউনূস তার নিজের গড় বাঁচাতে, তার গদি বাঁচাতে তিনি চীনের কাছ থেকে সামরিক সাহায্য নিচ্ছেন। তিনি রাশিয়ায় ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাবাহিনীর প্রধানকে পাঠাচ্ছেন। সেনাবাহিনীর প্রধানও কিন্তু এক প্রকার তার উপর ক্ষুব্ধ ছিল, যে কারণে চট্টগ্রাম ঘিরে ফেলার চেষ্টা হয়েছিল। এই যে সেনা অভ্যুত্থানের একটা বিষয় সামনে আসছিল, রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টরা এই খবরই পাঠাচ্ছিল। কিন্তু বর্তমানে এই যে মিটিং, এই মিটিংয়ের যে তাৎপর্য, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ যত সময় এগিয়ে আসছে তত নির্বাচন নিয়ে কিন্তু জলঘোলা তৈরি হয়েছে বাংলাদেশে। এবং এই বাংলাদেশের যে নির্বাচন, সাধারণ নির্বাচন, যেটা ছাত্ররা চেয়েছিল যে সঠিকভাবে সার্বভৌম রক্ষা করে এবং গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে সবাই, সেই একটা রূপরেখা স্পষ্ট করে সেইটা কার্যকর করে নির্বাচন করতে। যদিও বর্তমানে এই বিএনপি সহ যা জামাত ইসলাম কিংবা এনসিপি যারা রয়েছে, তারা কিন্তু দ্রুত নির্বাচন করার কথা বলেছিল এবং সেই অনুযায়ী রীতিমতো চাপের মুখে পড়ে ইউনূস তার ঘর গোছাতে বা ঘর বাঁচিয়ে যদি নির্বাচন করতে হয় বা তাকে যদি গদি ধরে রাখতে হয়, তিনি জানেন সময় লাগবে, কারণ সব দলই এখন তার বিরুদ্ধে। চাপে রয়েছে বাংলাদেশ। তার কারণ ভারতবর্ষ থেকে এক প্রকারে যে হুঙ্কার দেওয়া হচ্ছে, এই গোটা ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল করে দিয়ে এক প্রকার চাপে ফেলেছে বাংলাদেশকে। পাশাপাশি এইবার যে হাসিনার হুঙ্কার, এই হাসিনার হুঙ্কারে কিন্তু চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস। এবং এই বিষয়টাকে খুব স্পষ্ট যে ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা করেছে বাংলাদেশে এবং এই নির্বাচন ঘোষণা করার পর নির্বাচন কবে হবে সেটাও জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস। তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী বছর জুনে কিন্তু নির্বাচন হতে পারে বাংলাদেশে। তার আগে এই বিএনপি এবং জামাতের বৈঠক এক প্রকার তাৎপর্যপূর্ণ, তার কারণ
এই বিএনপি জামাত যদি তার বিরুদ্ধে লড়ে এই মুহূর্তে, এবং এনসিপি যে দল আলাদাভাবে রয়েছে এবং সেই দল নির্বাচন লড়ার কথা বলছে, তাদের সঙ্গে যদি বিএনপি জামাত যৌথ হয়ে লড়ে, তাহলে কিন্তু রীতিমতো চাপে পড়বে ইউনূস, এবং সেক্ষেত্রে ক্ষমতা হারানো যে এক প্রকার নিশ্চিত তা কিন্তু কনফার্ম করছে এক্সপার্টরা। এবং শুধু তাই নয়, চীনের থেকে সামরিক সাহায্য নিয়ে যে প্রজেক্ট বাংলাদেশে গঠন হচ্ছে, সেই প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা আসতে পারে, এবং যদি কোনোভাবে গদিচ্যুত হয় ইউনূস, সেক্ষেত্রে ইউনূসের করুণ পরিস্থিতি কিন্তু হতে পারে, এমনটা মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, পাশাপাশি এক্সপার্টরাও। আমি আরও একটা বিষয় যেটা বলতে চাইব, কেন আমি বলছি যে ইউনূস চাপে আছে, তার কারণ এক প্রকার এই বিএনপি জামাতের যে যৌথ মিটিং, তাও দেশের বাইরে অর্থাৎ লন্ডনে গিয়ে এই যৌথ মিটিং, এই যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু ইউনূসের বিরুদ্ধে কিভাবে আগামীতে নির্বাচন লড়ব এবং কিভাবে তারা এই গোটা প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যাবে, বা এই নির্বাচনে কিভাবে লড়াই করবে এবং এই নির্বাচনী প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে একসঙ্গে, সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং সেটা ইউনূসের বিরোধিতায়। আগে যে দলগুলো ইউনূসের সমর্থনে ছিল সেই দল বর্তমানে ইউনূসের বিরোধিতায়, এটা কিন্তু যথেষ্ট চিন্তার। পাশাপাশি যে ছাত্রদের উপর ভর করে তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই ছাত্রদের মধ্যে নাহিদ ইসলামের দল এনসিপি, তারা ইউএনের সঙ্গে বৈঠক করেছে, স্পেন, চীন ছাড়াও বিভিন্ন যে আন্তর্জাতিক শক্তিগুলো আছে তাদের সঙ্গে বৈঠক করে রীতিমতো কালকে প্রেস মিট করেছেন নাহিদ ইসলাম, এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রশাসন কিন্তু বিএনপির সহায়তা করছে, ফলে এই অবস্থায় নির্বাচন করা অসম্ভব। কেন প্রশাসন বিএনপির সহায়তা করছে? তার কারণ এক প্রকার এই যে বিষয়ে যখন এই অভিযোগ যখন নাহিদ ইসলামের তরফ থেকে আসছে, তিনি কিন্তু এক প্রকার ইউনূসকে ঠুকলেন বা ইউনূসকে বিঁধলেন। তার কারণ এই যে ইউনূস, তিনি কিন্তু না পারছেন সেনাদের কন্ট্রোল করতে, না পারছেন স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশকে কন্ট্রোল করতে, এবং না পারছেন আভ্যন্তরীণ রাজনৈতিক যে দলগুলো তাদের কন্ট্রোল করতে। ফলে এক প্রকার তার কাছে তার গদি বাঁচাতে ভরসা হয়ে দাঁড়িয়েছে সামরিক শক্তি, এবং এই সামরিক শক্তি অর্থাৎ বাইরে থেকে রাশিয়া থেকে যুদ্ধজাহাজ আসছে, কিংবা চীনে তিনি গিয়েছেন সম্প্রতি, চীনের থেকে সামরিক সাহায্য, এই বিষয়গুলো কিন্তু বর্তমান তার একমাত্র ভরসা। এটা যদি না হয় সেক্ষেত্রে ইউনূসের পরিস্থিতি করুণ হবে, এমনটাই কিন্তু আমি আগেও বললাম। এই পরিস্থিতিতে এক প্রকার এনসিপি কিংবা জামাত ইসলাম এবং বিএনপির বৈঠক, তাও দেশের বাইরে লন্ডনে গিয়ে, এবং এই যে আভ্যন্তরীণ রাজনীতি অর্থাৎ দেশের ভিতরে যে রাজনীতি, সেই রাজনীতিতে কোনোভাবে কন্ট্রোল নেই ইউনূসের, সেনাদের কন্ট্রোল নেই, স্থানীয় প্রশাসনের উপর কন্ট্রোল নেই, ইউনূসের গদি কিন্তু টালমাটাল। এবং কোথাও গিয়ে এই জামাত ইসলাম এবং বিএনপির বৈঠক কি তার উপর এক প্রকার অভিশাপ নামিয়ে আনবে, কিংবা এক প্রকার তার উপর সামরিক অন্য কোনো দেশের সামরিক শক্তির প্রয়োগ ঘটবে, যেখানে বারবার করে বাইডেনের সমর্থন পেয়ে এসেছেন এই ইউনূস, সেটা মনে করা হচ্ছিল, সেখানে এই ট্রাম্পের সহযোগিতায় বা ভারত তার বিরোধিতায়, তিনি নিজেও জানেন এবং গোটা বাংলাদেশ জানে এই মুহূর্তে ভারত তার বিরোধিতায়, তার কারণ ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল হয়েছে। তাছাড়াও ভারত কিন্তু কোনোভাবেই ইউনূসকে সমর্থন করছে না বা করবে না, এটাও তিনি জানেন। সব মিলিয়ে লন্ডনে এই যে বৈঠক, বিএনপি জামাতের যে বৈঠক, সেই বৈঠকে কোনো রকমভাবে অন্য কোনো দেশের সামরিক শক্তি অর্থাৎ ইউনূসকে সরাতে যদি ভারত, আমেরিকা এবং এই বিএনপি যদি একজোট হয়, বা বিএনপি জামাতের সঙ্গে যদি ভারতের যেসব যে শক্তি তারা যদি একজোট হয়, সেক্ষেত্রে কিন্তু চাপে পড়তে পারে ইউনূস, এবং সেক্ষেত্রে তার গদি কীভাবে বাঁচাবেন সেই চিন্তায় কিন্তু রীতিমতো ঘুম উঠছে ইউনূসের। এই গোটা বিষয়ে কীভাবে নির্বাচন হয়, কিংবা ইউনূস তার গদি বাঁচাতে পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করে, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।